মধ্যরাত ফার্ম হাউসের আন্ডারগ্রাউন্ডের একটি রুমে একটি মেয়েকে হাত পা বেঁধে রাখা হয়েছে। মেয়েটি বাঁচার জন্য চিৎকার করছিল। এমন সময় একটি লোক এসে কোনো কথা না বলেই মেয়েটির মাথা দেহ থেকে একদম আলাদা করে ফেলে। লোকটি এই মাথাগুলো একটি ফ্রিজে সংরক্ষণ করে রাখে। দেখা যায় একটি দুটি নয়, এরকম আরও অনেকগুলো মেয়ের মাথা ফ্রিজে রাখা। পরের দিন সকালে মাথা ছাড়া বডিটি একটি নির্জন জায়গাতে রেখে দেয়। আর এই মেয়েটি গতকাল বিকেলের দিক কিডন্যাপ হয়েছিল। মেয়েটির বাবা মাও কনফার্ম করে। পুলিশ তদন্ত করে তেমন কিছুই পাচ্ছে না। দিনে দুপুরে একটি মেয়েকে তুলে নেওয়া হয়েছে, অথচ কেউ কিচ্ছুই দেখেনি। অপরদিকে মুভির লিড ক্যারেক্টার গৌতমকে দেখানো হয়। আসলে গৌতম চোখে দেখতে পায় না। দামিনী নামের একজন রেডিও আরজেকে সে প্রচণ্ড ভালোবাসে। তার প্রতিটি শো মনোযোগ দিয়েই শোনে। গৌতমের একটি বন্ধু আছে, রাজ। রাজের সাহায্যেই গৌতম দামিনী যেখানে যেত পূর্ব থেকেই খোঁজ নিয়ে সেখানে পৌঁছে যেত। তাছাড়াও রাজ সব সময়ই গৌতমের সাথেই থাকত। একদিন একটি বিয়ের অনুষ্ঠানে দামিনী আসলেই দেখতে পায় গৌতম সেখানে পূর্ব থেকেই আছে। আসলে গৌতম তাকে যে ফলো করছে এটা তার কাছে ভীষণ বিরক্তকর। এজন্য রাগে অভিমানে দামিনী গৌতমের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু দামিনীর এমন ব্যবহারে গৌতম কিচ্ছু মনে করে না। সে তো দামিনীকে অনেক ভালোবাসত। উল্টো একটি সুন্দর গানের মাধ্যমে প্রপোজ করে দামিনীকে। ফাংশন শেষে গৌতম কারের কাছেই দাঁড়িয়ে আছে। দামিনী চলে যাবার পরই সে যাবে। দামিনীও ধীরে ধীরে গৌতমের কাছে আসে। সবার সামনে এমন খারাপ ব্যবহারের জন্য ক্ষমাও চেয়ে নেয়। দামিনী বলে, দেখো, তুমি দেখতে পারো না, তোমার ওপর মায়া করে আমি তোমার প্রেমে পড়তে পারবো না। গৌতমও জানায়, তোমাকে কে বলেছে আমাকে ভালোবাসতে? আমি শুধু বলেছি আমি তোমাকে ভালোবাসি। তবে কিছুক্ষণ আগে যে গানটি গৌতম গিয়েছে, দামিনীর কাছেও সেটা অনেক ভালো লেগেছে। দামিনী জানতে চায়, আসলে আমি যেখানে যাই তুমি আগে থেকেই সেখানে কিভাবে পৌঁছে যাও? গৌতমের কথা, এটা তো তোমার প্রতি আমার ভালোবাসা, আমি আগে থেকেই সব কিছুই জেনে যাই। দামিনী বলে, আচ্ছা ঠিক আছে, আমি কাল একটি জায়গাতে যাব, আর সেটা কেউ জানে না। তুমি যদি সেখানে আসতে পারো তোমার জন্য সারপ্রাইজ আছে। গৌতমকে দামিনীরও এখন ভালো লাগতে শুরু করেছে। গৌতম কিছু ক্লু দিয়ে যেতে বলে। দামিনী বলে, আমার কালকের শোতে তুমি হিন্স পাবে। পরের দিন দামিনীর শোটি খুব মনোযোগ দিয়ে শোনে গৌতম। এরপর দেখা যায় একটি রেল স্টেশনের বেঞ্চে দামিনী বসে আছে। দামিনী গৌতমের জন্যই অপেক্ষা করছিল। ঠিক এই সময়ে মুভির প্রথমে যে লোকটিকে দেখেছিলাম আমরা, সেই কিলার হঠাৎ দামিনীর সামনে এসে দাঁড়ায়। দামিনী জিজ্ঞেস করে, তুমি কে? কিলার বলে, তুমি তো তোমার শোতে আমার কথা প্রতিদিনই বলো। বলতে একটি স্প্রে দামিনীর মুখে লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে দামিনী জ্ঞান হারায়। তবে শেষ মুহূর্তে গৌতমকে দেখতে পায় স্টেশনে। তার দেয়া হিন্স ফলো করে গৌতম এখানে এসেছে। গৌতমও ঠিক তাদের সামনে এসেই দাঁড়ায়। সে তো আর চোখে দেখতে পারতো না। দামিনীর গায়ের স্মেলে ঠিকই বুঝতে পারে দামিনী আশেপাশেই রয়েছে। সামনে এগিয়ে যেতেই কিলার দামিনীকে নিয়ে চলে যায়। যাবার আগে দামিনীর হাত থেকে একটি আংটি পড়ে যায় নিচে। গৌতম স্পষ্ট বুঝতে পারে দামিনী এখানেই ছিল, কেউ তাকে তুলে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। এদিকে কিলার দামিনীকে তুলে এনে আন্ডারগ্রাউন্ডে সেই রুমটিতে বেঁধে রেখেছে। একটু পরে কিলার এসে দামিনীকে যখন মারতে যায়, দামিনীর চোখে কোনো ভয় ছিল না। কিলার তার অস্ত্রটি পাল্টায়, কিন্তু এবারও দামিনী ভয় পাচ্ছে না, বরং তার মুখে হাসি। কিলার অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি তো তোমাকে মারতে যাচ্ছি, তোমার ভয় লাগছে না কেন? দামিনী বলে, তুমি যদি আমাকে মেরে ফেলো আজ থেকে 7 দিনের মধ্যে তোমাকেও মরতে হবে। কিলার জিজ্ঞেস করে, কে মারবে আমায়? দামিনী বলে, আমাকে কিডন্যাপ করার সময় স্টেশনে যে ছেলেটিকে দেখেছিলে, গৌতম, সেই মারবে তোমায়। আমাকে যদি বাঁচিয়ে রাখো 7 দিন পর আমার বার্থডে, গৌতম আমাকে ঠিকই খুঁজে বের করবে। বছর বছর খোঁজার পরও পুলিশ তাকে খুঁজে পায়নি এখনও। আর এমন একটি অন্ধ লোক তাকে কিভাবে খুঁজে পাবে? কিলার দামিনীকে 7 দিন বাঁচিয়ে রাখতে চায়। আর এই কিলার ছিল পুরোপুরি সাইকো টাইপের। খুনের নেশা মাথায় চেপে বসেছে তার। এজন্য সে একটি প্রস্টিটিউট মেয়েকে হায়ার করে নিয়ে আসে। পরক্ষণেই দামিনীকে একটি শিকল দিয়ে বেঁধে রেখে সেই মেয়েটির মাথা দামিনীর সামনেই আলাদা করে ফেলে। প্রতিবারের মতোই পরের দিন সকালবেলা মাথা ছাড়া বডিটি একটি পাহাড়ের কাছে ফেলে রাখে। খবর পেয়ে গৌতমও সেখানে এসেছে। যেহেতু কিলার প্রতিটি মেয়েকে কিডন্যাপ করার পর মেরে ফেলে, গৌতমও প্রচণ্ড ভয় পাচ্ছিল। কিলার হয়তো দামিনীকেই মেরে ফেলেছে এবার।
পরক্ষণেই বডিটির কাছে গিয়ে স্মেলের মাধ্যমে গৌতম কনফার্ম হয় এটা দামিনী নয়। তবে যে কোনো সময় কিলার দামিনীকে মেরে ফেলতে পারে। গৌতম সাহায্যের জন্য থানাতে আসে, কিন্তু পুলিশরাও ওই সিরিয়াল কিলিংয়ের জন্য অনেকটা ডিস্টার্ব ছিল। তারা গৌতমের কোনো কথা না শুনেই থানা থেকে বের করে দেয়। এই থানাতে আকবর নামের একজন হাবিলদার ছিল। সে গৌতমকে বলে, এই ব্যাপারে যদি তোমাকে কেউ সাহায্য করতে পারে সে হলো কমলা। কয়েক বছর আগে কমলা এই সিরিয়াল কিলিং কেসে কাজ করত। কমলার কথা শোনার পর গৌতম তার সাথে দেখা করতে যায়, কিন্তু কমলা এখন সবার থেকে নিজেকে আলাদা করে রেখেছে। এই রুম থেকে বের হয় না কখনো। একা একা থাকতে থাকতে সে প্রচণ্ড রাগী এবং জেদি হয়ে উঠেছে। মূলত সেও একজন পুলিশ অফিসার ছিল। এই সিরিয়াল কিলিং কেসে কাজ করতে গিয়ে একটা কলেজের সিঁড়ি থেকে পড়ে একেবারে প্যারালাইজড হয়ে গেছে। গৌতম দামিনীকে খুঁজে বের করতে তার সাহায্য চায়। কমলা কোনোভাবেই কাউকে সাহায্য করতে পারবে না। উল্টো বলে, আমি নিজেই অন্ধকার ঘরে একা একা ধুকে ধুকে মরছি। এখন কেউ মারা যাক বা না যাক তাতে আমার কিচ্ছু যায় আসে না। তখন কমলার মা বসন্তী এসে বলে, এ তো পাগল হয়ে গেছে, এর কাছে সাহায্য চেয়ে কোনো লাভ হবে না, বরং তুমি পুলিশের সাহায্য নাও। এতে কমলা আরও বেশি রেগে যায়, বলে, কে পাগল? পাগল তো ওই অন্ধ, আর যাকে খুঁজছে সে। দামিনীকে পাগল বলার কারণে গৌতম কমলার কাছে এসে একটা সজোরে চড় মেরে বসে। এদিকে সকালবেলা পুলিশ যে প্রস্টিটিউট মেয়েটির লাশ পেয়েছে তার ফ্যামিলির সাথে দেখা করে। রাতের বেলা প্রস্টিটিউট মেয়েটি এই মেয়েটির সাথেই গিয়েছিল। সব সময় তারা দুজনে একসাথে বাড়ি থেকে বের হতো আর একটু দূরে দূরে দাঁড়িয়ে থাকতো। কাস্টমার পাবার পর একে অপরের সাথে সব কিছুই শেয়ার করত। গত রাতেও প্রস্টিটিউট মেয়েটি কল করেছিল, বলেছিল আমার কাস্টমার অনেক হ্যান্ডসাম, 25 থেকে 30 বছরের মধ্যকার যুবক। দামি একটি গাড়িতে করেই যাচ্ছে তারা। পুলিশ এতদিন কোনো ক্লু না পেলেও এখন এটা শিওর কিলার একজন যুবক, আর সে কোনো রিচ ফ্যামিলির। অপরদিকে কমলা সারা রাত গৌতম এবং দামিনীর কথা ভেবে সকালবেলা তার মাকে সাথে নিয়ে গৌতমের সাথে দেখা করতে আসে, তাদের সাহায্য করার জন্য। আর এখন এই কেসে কাজ করতে হলে এ পর্যন্ত যতগুলো মেয়ে কিডন্যাপ এবং মার্ডার হয়েছে সেই ইনভেস্টিগেশন ফাইল প্রয়োজন কমলার। তাই রাতের বেলা কমলার ভিডিওর দিক নির্দেশনা অনুযায়ী গৌতম ফাইলটি চুরি করার জন্য থানাতে যায়। এই অফিসের সব কিছুই কমলার চেনা, এখানে আগে কাজ করতো সে। এ সময় হঠাৎ ইন্সপেক্টর মধ্যে চলে আসে। তবে ঠিক সময় হাবিলদার আকবর গৌতমকে বাঁচিয়ে নেয়। পরে ইনভেস্টিগেশনের ফাইলগুলো কপি করে গৌতমকে দিয়ে দেয়। আকবরও চাচ্ছে পুলিশ অথবা যে কেউ এই কিলারকে খুঁজে বের করুক। এ পর্যন্ত 14টি মেয়েকে কিডন্যাপ করার পর মারা হয়েছে। শুরুর দিকে 6টি কেসে কমলা নিজেই ইনভেস্টিগেশন করেছিল। সে সময়ে কমলা কোনো ক্লু খুঁজে পায়নি। আর একটি বিষয় নোটিশেবল, 10টি মেয়ের মধ্যে 11 জন ছিল কোনো না কোনো কাজে একদম পারফেক্ট, বাকি 3 জন প্রস্টিটিউট। এদের মাঝে কাউকে তো আবার দিনের বেলাতেই কিডন্যাপ করা হয়েছে। পরবর্তীতে তাদের স্কুটার বা গাড়ি রোডের পাশেই পেয়েছিল পুলিশ। গৌতম এবং কমলা সকল ভিকটিমদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে এবং সেই সকল জায়গাগুলোতেও যায় যে জায়গাগুলো থেকে সবাইকে কিডন্যাপ করা হয়েছে। প্রায় সবগুলো কিডন্যাপ করার সময় একটা কমন বিষয় রয়েছে, তাদের গাড়ি যেখানে দাঁড় করানো ছিল তার একটু সামনেই ডাস্টবিন। গৌতমরা ধারণা করে হয়তোবা ডাস্টবিনের মাঝে কিছু দেখে ভিকটিম যখনই গাড়ি থেকে নামে কিলার ঠিক তখনই তাদেরকে কিডন্যাপ করে। লাস্টে যে রিয়া নামের মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছিল তখন এই এলাকার কিছু ছেলে এই মাঠেই ক্রিকেট খেলছিল। গৌতম তাদের সাথেও কথা বলে জানতে পারে একটি ছেলে রিয়াকে একটি পাপি হাতে দেখেছিল। গৌতমদের ধারণাই ঠিক, কিলার টার্গেটকে কিডন্যাপ করার জন্য ডাস্টবিনের পাশে একটি কুকুরছানা রাখে। আর যখন ওই টার্গেট করা মেয়েরা কুকুরছানাটিকে নেবার জন্য গাড়ি থেকে নামে ঠিক তখন কিলার তাদেরকে উঠিয়ে নেয়। পরবর্তী দিন ঠিক এমনই দেখা যায়, একটি কুকুরছানা গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির ভেতরে থাকা একটি মেয়ে কিউট কুকুরছানাটিকে যখনই কুলে তুলে নেয় দূরে দাঁড়িয়ে থাকা কিলার ইশারা দিয়ে বলে, আমার পায়ে চোট লেগেছে, সরি ম্যাডাম, কুকুরছানাটি আমার হাত থেকে ছুটে গেছে, দয়া করে আপনি যদি একটু হেল্প করতেন। মেয়েটি কুকুরছানাটি কিলারের গাড়ির পেছনে তুলে দিতে চায়। কিলারও মেয়েটিকে কিডন্যাপ করার জন্য একদম রেডি। ঠিক তখন মেয়েটি সামনের সিটের কাছে এসে কিলারকে বলে,
গতদিন আমি একটি টুইট দেখেছিলাম যেখানে কুকুরছানা নিয়ে কাউকে সাহায্য করার ব্যাপারে সাবধান করা হয়েছে। মেয়েটি কুকুরছানাটি সামনের সিটেই রেখে চলে যায়। কিলারও বুঝতে পারে গৌতম তার প্যাটার্ন বুঝতে পেরেছে, আর এভাবে সবাই সতর্ক হয়ে গেলে পরবর্তী শিকার সে করতে পারবে না। কিলার একজন হ্যাকারকে অনেক টাকা দিয়ে সেই পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেয়। কাজ হবার পর আবার হ্যাকারকেও মেরে ফেলে। কিলার ছিল প্রচণ্ড সাইকো টাইপের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই মেয়েটিকেও তুলে আনে, কারণ মেয়েটি তার ইগো হার্ট করেছে। দামিনীর সামনেই কষ্ট দিতে দিতে মেয়েটিকে মেরে ফেলে, আর মাথা ছাড়া বডিটি গৌতমের রুমের সামনেই রেখে দেয়। একটি কাগজের মাঝে লিখে রেখে আসে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। এখন থেকে প্রতিটি কাজ অনেক সাবধানে করতে হবে গৌতমদের। কিলার বডি গৌতমের রুমের সামনেই রেখে গেছে। এর মানে কিলার গৌতমকে থ্রেট করছে। যে কোনো ভুল সিদ্ধান্ত দামিনীর মৃত্যুর কারণ হতে পারে। আবার গৌতমের বাসার সামনে রেখে যাওয়া মেয়েটির বডি থেকে গৌতম শূকরের গন্ধ পেয়েছে। এমনও হতে পারে কিলারের কোনো শূকরের ফার্ম রয়েছে। পুরো ডিস্ট্রিক্টে 54টি পিগ ফার্ম রয়েছে। এতটা সময় তাদের হাতে নেই যে প্রতিটা ফার্মে গিয়ে গিয়ে খোঁজ করা। যে 3টি প্রস্টিটিউট মেয়েকে খুন করা হয়েছিল তাদের বাসা ছিল কোয়েম্বাটুরে। কিলার কিডন্যাপ করা মেয়েদের কোনো কারণে না মারতে পারলে সহজে প্রস্টিটিউট মেয়েদের তুলে নিয়ে মেরে ফেলে। অর্থাৎ কোয়েম্বাটুরের আশেপাশে কিলারের বাসা হতে পারে। কোয়েম্বাটুরের সকল পিগ ফার্মগুলোতে গিয়ে গিয়ে খোঁজ নেওয়া হয়, কিন্তু তেমন কোনো সাসপেন্সিয়াস কিছু খুঁজে পাওয়া যায় না। এদিকে আবার পুলিশ ইন্সপেক্টর মুথু তার একজন সোর্স লাগিয়ে রেখেছিল গৌতমের পেছনে। মুথু তার সোর্সের কাছে জানতে পারে গৌতম এখন পিগ ফার্মগুলোতে খোঁজ করছে। ইন্সপেক্টর মুথুও নিজের মতো করে পিগ ফার্মগুলোতে ইনভেস্টিগেশন শুরু করে। আনফর্চুনেটলি মুথু সেই কিলারের ফার্মেও চলে আসে। কিলারও বুঝতে পারে যেহেতু পুলিশ এ পর্যন্ত পৌঁছে গেছে, যে কোনো সময় সে বিপদে পড়তে পারে। মুথুকে কিলার ইনজেকশন পুশ করে অজ্ঞান করে ফেলে। এরপর আন্ডারগ্রাউন্ডে সেই আস্তানায় বেঁধে রাখে, আর একটু পর সবার মতো মুথুকেও মেরে ফেলে। এবার বডি নয়, মুথুর মাথাটি একটি বক্সে করে রাস্তার পাশেই ফেলে দেয়। এতদিন শুধু কিলার মেয়েদেরকেই খুন করত, কিন্তু এবার পুলিশ প্রচণ্ড চাপে পড়ে যায় পুলিশরা। এদিকে গৌতমরা তাদের ইনভেস্টিগেশনে যত দূর এগিয়েছে সেই বিষয়গুলো পুলিশের সাথে শেয়ারও করতে পারছে না। যদি শেয়ার করে তা আবার যদি কিলার জানতে পারে, রাগের বশে হয়তো বা কিলার দামিনীকে মেরেও ফেলতে পারে। কিন্তু কিলার এটা স্পষ্ট বুঝতে পারছে গৌতমরা তার প্রায় কাছাকাছি চলে এসেছে। গৌতমও বুঝতে পারে তারা যে ইনভেস্টিগেশন করছে কিলার হয়তো এই পর্যন্ত জেনে গেছে। কিলার যে কোনো সময় তাকে মারার জন্য আসতে পারে, তাই রাজকে আজ তার সাথে না রেখে বাড়িতে চলে যেতে বলে। এর কিছুক্ষণ পর দেখা যায় একটি গাড়ি গৌতমের বাড়ির সামনে এসে দাঁড়ায়। গৌতম ধীরে ধীরে নিচে নেমে আসে। এই গাড়িতে ছিল কিলার। কিলারের গায়ের স্মেলে গৌতম বুঝতে পারে। আবার রাজ বাসাতে না গিয়ে গৌতমের বাড়ির সামনেই একটা ঝোপের পাশে লুকিয়ে আছে। কিলারের গাড়ি দেখে রাজ তাকে তাড়া করে। কিছু দূর যাবার পর কিলার গাড়ি থামিয়ে লুকিয়ে পড়ে জঙ্গলের মাঝে। রাজ তাকে খুঁজছিল। এ সময় কিলার হঠাৎ তাকে আক্রমণ করে এবং মেরে ফেলে। পরবর্তী দিন সকালবেলা গৌতম যখন রাজের বডি নেওয়ার জন্য আসে, ফরেনসিক ডক্টর জানায় বারবার চাকু দিয়ে আঘাত করে রাজকে মেরে ফেলা হয়েছে। আবার রাজের ডান হাতের ছোট আঙ্গুলটিও কেটে নিয়েছে কিলার। গৌতম এই সব কিছু এখানেই শেষ করতে যাচ্ছে। গৌতম চাচ্ছে না তার জন্য আর কেউ মারা যাক। কমলার কথা, তুমি যদি মাঝপথেই থামবে তাহলে আমাকে এসবের মাঝে টানলে কেন? আমি তো একাই ছিলাম, ভালোই ছিলাম। সেদিন কিলার কলেজের ফাংশনেও এসেছিল, আর তখনই আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। তা না হলে আমি সেদিন কিলারকে ধরেই ফেলতাম কলেজের কথা শুনতেই। গৌতম সেই কলেজ ফাংশনের ভিডিও ফুটেজ দেখার জন্য কলেজে যায়। ভিডিও ফুটেজে প্রিন্সিপালের পাশেই একজন ছেলেকে দেখা যায়। সে সারাক্ষণ একটি ক্যাপ পরে নিজেকে ক্যামেরা থেকে আড়াল করে রাখছে। প্রিন্সিপালকে জিজ্ঞেস করলে সে বলে ছেলেটি আমার পাশেই বসেছিল, 26-27 বছরের যুবক হবে, কিন্তু তার চেহারাটা আমার ঠিক মনে নেই। তবে হ্যাঁ, ছেলেটি লেফট হ্যান্ডেড ছিল। তার রাইট হ্যান্ড সবসময় পকেটের মাঝেই পুরে রেখেছিল, এমনকি যাবার সময়ও। আবার রাজের ডান হাতের আঙ্গুলটিও কাটা ছিল। রাজ তো কিছু একটা বোঝাতে চেয়েছিল মৃত্যুর আগে। রাজের বডির পাশে পাওয়া জিনিসপত্রগুলো আরেকবার দেখে গৌতম। একটি টর্চ লাইটের মধ্য থেকে সেই কাটা আঙ্গুলটি পাওয়া যায়।
সেদিন যখন কিলার গাড়ি নিয়ে গৌতমের বাসার সামনে এসেছিল, তখন গৌতম গাড়িটির মাপ নিয়ে রেখেছে। আর এরকম হাইটের গাড়ি কে কে বিক্রি করে তা জানার জন্য সকল শোরুমে খোঁজ নিতে শুরু করা হয়। গৌতম যে কার সম্পর্কে বর্ণনা দিচ্ছিল, এরকম একটা গাড়ি কিছুদিন আগে হার্স নামের একজন লোকের কাছে বিক্রি করা হয়েছে। হার্স ছিল এমআরপি এন্টারপ্রাইজ ও শান্তি পিক ফার্মের অনার। গৌতমরা আগে থেকেই শিওর ছিল কিলারে কোনো পিক ফার্ম রয়েছে। এবার পিক ফার্মের নাম জানার পর গৌতমরা সেখানে যায়। পুলিশকে সাথে নিলে দামিনীর জীবনের ঝুঁকি রয়েছে, তাই গৌতম একাই পিক ফার্মের ভেতরে যাবে। হার্সও ফার্মের বাইরে ছিল। গৌতম ফার্মের অফিস রুম থেকে এই ফার্ম হাউসের স্ট্রাকচারের ম্যাপ পায়। ফার্ম হাউসের মধ্যে দামিনীকে যেখানে আটকে রাখা হয়েছে, এখানে দামিনী একা নয়, আরও একজন মহিলাকে দেখা যায়, রেচাল, যে ছিল কিলারের টিচার। কিলার ছোটবেলাতেই শূকরের বাচ্চাগুলোর বুক চিরে রক্তপান করত। ছোট থেকেই পুরোপুরি সাইকো ছিল। তাকে শুধরানোর জন্যই রেচাল অনেক শাস্তি দিত তাকে। এ কারণেই কিলার রেচালকে এখানে আটকে রেখেছে। ফার্ম হাউসের আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য গৌতম স্ট্রাকচারটি ভালোভাবে মাথাতে ঢুকিয়ে নেয়। রাত হতেই কমলা এবং গৌতম ফার্ম হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গৌতম গাড়ি চালাচ্ছিল, আর পাশে থেকে কমলা কোন দিকে যাবে সব কিছুই বলছিল। ফার্ম হাউসের ভেতরে দেখা যায় কিলার এক পাশে দামিনীকে বেঁধে একটি চেয়ারে বসিয়ে রেখেছে, অপর পাশে তার টিচারকে। ছোটবেলায় রিচাল যেভাবে কিলারকে শাসন করত, কিলার ঠিক তেমন একটা সিন ক্রিয়েট করে। আসলে ছোটবেলায় কিলার যখন মাস্টার বেড করছিল, টিচার দেখে ফেলেছিল। এ কারণেই প্রতিদিন তাকে 60টি বেত্রাঘাত করা হতো। এ সময় কিলার ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছিল। দামিনীকে ধরে আনা 7ম দিন আজ। শর্ত অনুযায়ী আজ দামিনীকে কিলার মেরেই ফেলবে। ঠিক এই সময় দামিনী কিলারের কাছে জানতে চায়, তুমি সব মেয়েদেরকে মারো ঠিক আছে, কিন্তু পুলিশ অফিসারকে কেন মারলে? কিলার বলে, স্কুলে সবার সামনে পুলিশ অফিসার আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে টেনে হেসড়ে থানাতে নিয়ে গিয়েছিল। আমার ইগো হার্ট করেছিল, এ কারণেই আমি তাকে মেরেছি। এরপর যখনই দামিনীকে মারতে যাবে, তখনই ফার্ম হাউসের অ্যালার্ম বাজতে শুরু করে। আসলে গৌতম ফার্ম হাউসে ঢুকে পড়েছে, আর এখানে বিছিয়ে রাখা অ্যালার্মে পা দেওয়ার কারণে অ্যালার্ম বাজতে শুরু করেছে। গৌতমের উপস্থিতি টের পেয়ে কিলার তার দিকে ছুটতে থাকে। এ সময় কমলার মা ফার্ম হাউসের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। অন্ধকারে কিলার কিছুই দেখতে পাচ্ছে না। এতক্ষণে সে বুঝতে পেরেছে তার ফার্ম হাউসে তাকে খুঁজতে খুঁজতে গৌতম এসেছে। কিলার গৌতমের নাম ধরে জোরে জোরে ডাকছিল, বলছিল, আমি তোর কাছে হেরে গেছি, এখন হয় তুই আমাকে মার, নয়তোবা আমার হাতে তুই মর। হঠাৎই গৌতম সামনে চলে আসে। কিলার গৌতমের পেটে চাকু মেরে দেয়। পরক্ষণেই গৌতম কিলারকে একটি ইলেকট্রিক শক দেয়। কিলার মাটিতে পড়ে গেলে গৌতম কিলারের পায়ে শিকল পরিয়ে তালা লাগিয়ে দেয়। এরপর খুঁজতে খুঁজতে দামিনীকে মুক্ত করে। গৌতম দামিনীকে নিয়ে যখনই চলে যাচ্ছিল, কিলার হামাগুড়ি দিয়ে তাদের কাছাকাছি চলে আসে। চিৎকার করে বলে, তোমরা আমাকে এভাবে রেখে চলে যেতে পারো না, আমাকে মেরে ফেলো। কিলারের এমন অবস্থা থেকে দামিনীর তার প্রতি মায়া হয়। চাবিটি মেঝের মাঝে রেখে গৌতমকে নিয়ে বাইরে চলে আসে। কিলার যখন চাবিটি নিয়ে তার পা মুক্ত করবে, ঠিক তখন রেচাল চাবিটি নিয়েও গিলে ফেলে। কিলার রেচালের পেট চিরে চাবিটি বের করে নেয়। যতক্ষণে সে বাইরে বেরিয়ে আসে, ততক্ষণে গৌতম এবং দামিনী দুজনেই চলে গেছে। পরের দিন প্রেস কনফারেন্সে দামিনীকে জিজ্ঞেস করা হয়, তুমি ওই কিলারের কেমন শাস্তি আশা করো? দামিনী সবাইকে অবাক করে দিয়ে বলে, আমি ওই কিলারের কোনো শাস্তি চাই না, বরং তার একজন বোনের মতো ভালোবেসে তাকে মানসিক সমস্যা থেকে বের হতে সাহায্য করতাম। ছোটবেলা থেকে তার প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে, এ কারণে সে এমনটা হয়েছে। দামিনীর কথাগুলো কিলারও শুনছিল সব। কিলারও রিয়েলাইজ করে কেউ হয়তো তাকে বুঝতে পারছে আজ। সেই সাথে নিজের করা অপরাধগুলোর জন্য গিল্টি ফিল করতে থাকে। এরপর নির্জন একটি উঁচু পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে। আর এখানেই মুভিটি শেষ হয়।